হ্যালো হে ভাই দয়া করে শুনে যা ওই ভাই দয়া করে
সেনাপতি বলয় সেন, রানী কর্ণদেবী মৃত্যুর পর থেকে আমি আজ পর্যন্ত কোনোদিন প্রাসাদের বাইরে যাইনি। তাই তো আমি মনস্থির করেছি আমি তোমাকে নিয়ে কিছুদিনের জন্য শিকারে যাব। এতে তোমার কি অভিমত? পরম সৌভাগ্য। বেশ, আপনি শিকারে যাওয়ার আয়োজন করুন। মহামন্ত্রী গোবিন্দ সেন, আদেশ করুন মহারাজ। বলুন কাশিমপুর কি সংবাদ? মহারাজ, কাশিমপুর সীমানায় এখনো অজয় সিংহের দখলে আছে মহারাজ। তাই নাকি? আপনি সে কথাটা আগে আপনি আমাকে বলেননি কেন? আজ এখন এই মুহূর্তে পত্র নিয়ে অজয় সিংহের কাছে পাঠিয়ে দিন। আর সে যেন অচিরেই তার সৈন্যবাহিনী কাশিমপুর সীমানা থেকে তুলে নিয়ে যায়, এ হচ্ছে আমার আদেশ। আপনার আদেশ আমার চিরধার্য মহারাজ। সেনাপতি বলয় সেন, আপনা এবার চলুন আমরা শিকারে যাওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করি। তাই চলুন মহারাজ। বন জঙ্গল ঘুরে এলাম, কোথাও যে পেলাম না একটা নির্জন স্থান। এখানে বসে যে আমি পূর্ণ করব আমার 12 বছরের সাধনা। ওই দেখা যাচ্ছে একটা নির্জন স্থান, এখানে বসে আমার 12 বছরের সাধনা পূর্ণ করব। কথা দিকে অতিক্রম করে এলাম, কোথাও পেলাম না একটি নির্জন স্থান। ওই তো দেখা যাচ্ছে একটি নির্জন স্থান, সেখানে গিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দেব। ঠাকুর, তুমি আমায় রক্ষা করো ঠাকুর, তুমি আমায় রক্ষা করো ঠাকুর। তুই নরধন পাপিষ্ঠ, আমার ধ্যান ভঙ্গ করলে 12 বছর পূর্ণ দেওয়ার বাকি ছিল একদিন। দিলি না আমার 12 বছরের সাধনা পূর্ণ হতে, তাই তোকে আমি দিলাম অভিশাপ। পরিবার, তুমি আমাকে আর অভিশাপ দিও না। একদিন আমি উদয়পুরের নবাব ছিলাম, আজ আমি সকল কিছু হারিয়ে এক চক্রান্তের বিনিময়ে আমি সব কিছু হারিয়ে আজ পথে পথে ঘুরে বেড়াচ্ছি। কোথাও পাচ্ছি না তুমুটু অন্য, কোথাও পাচ্ছি না গায়ে দেবার মতো একটি বস্ত্র, কোথাও পাচ্ছি না মাথা গুজার মতো একটু স্থান। তুমি অভিশাপ আমার অনেক থেকে ফিরিয়ে নাও পরিবার, তোমার অভিশাপকে তুমি ফিরিয়ে নাও। তাই নাকি? তবে রে বেটা, ভয় করিস না বেটা, ঈশ্বর সহায় থাকবে। তোকে আমি আশীর্বাদ করছি, তোর সৈন্য সমস্ত সব কিছু ফিরে পাবে। তাই যদি হয় মনিবর, তাহলে আপনার অভিশাপকে আমি আশীর্বাদ দেবে আমার মাথায় তুলে নিয়ে আমি এই মুহূর্তে ছুটে যাব জয়নগর অভিমুখে। শোন বেটা, মনের বাক্য কখনো মিথ্যা হয় না। তাই যদি হয় মনিবর, তবে বলুন আমি কেমন করে ফিরে পাবো আমার রাজ সিংহাসন, আর কেমন করে আমি আমার প্রজাদের মুখে হাসি তুলে দিতে পারবো? আপনি আমাকে বলুন মনিবর, বলুন। এই মুহূর্তে চলে যা রাজা বিজয় সিংহের কাছে। সেখানে গেলে তার সাহায্যে তুই সব কিছু ফিরে পাবে।
রানী হয়ে আজ আমি বনে বনে ঘুরছি। তুমি আমাকে একটি বর জুগিয়ে দাও ঠাকুর, তুমি আমাকে বর জুগিয়ে দাও। হাই গো পথের দিশা দাও গো দয়া, কোথাও যে আমার জায়গা থাকা নেই। আমি এখন কি করি ঠাকুর, আমি এখন কি করি বলে দাও। ওই দেখো বলেছেন কি সুন্দর একটা হরিণী জলাশয়ে জল পান করছে। আমি আমি ওটাকে শান্ত হন মহারাজ, শান্ত হন। এটা হরিণী নয়, একটা মানবী। মানবী? কি তোমার মনে হচ্ছে অন্ধকারের মাঝে এক ঝলক আলোর কিরণ নেমে এসেছে? আমি তো ভেবেই পাচ্ছি না বলেছেন কেমন করে মানবী এই গহীন বনে প্রবেশ করলো। চলুন মহারাজ, আমরা একটু অগ্রসর হয়ে দেখি তার আসল কি পরিচয়। ঠিক আছে বলেছেন, তাই চলো। আচ্ছা রমণী, কে তুমি, কি তোমার পরিচয়? কেমন করে তুমি সেই গ্রহীণ বঙ্গলে প্রবেশ করেছ? বাড়িঘর কিছুই নেই মহারাজ, আমি এই ফুলের বাগানেই থাকি আর ফুলের মালাই গাঁথি। মহারাজ, মেয়েটি দেখে মনে হচ্ছে হয়তো কোনো রাজকন্যা হবে। বাদ্যের নির্মাণ পরে আসে, হয়তো সে আজ বনবাসী। আমিও তো তাই ভাবছি বলয়। আচ্ছা বলয়, তুমি একটু চেষ্টা করে দেখো তাকে প্রাসাদে নেওয়া যায় কিনা। ঠিক আছে মহারাজ, আমি দেখছি। আচ্ছা রমণী, পরিচয় দেবার যখন তোমার কিছুই নেই, আর আমাদের মহারাজা যখন বিয়ে শাদী করে নেই, তোমার যদি কোনো অনুমতি থাকে তাহলে আমার মহারাজ তোমাকে রাজপ্রাসাদে পরীর মর্যাদা দিয়ে তোমাকে রাজপ্রাসাদে নিয়ে যেতে চায়। শাহী মহলে যাব আমি? কেন ঠাট্টা করছেন? ঠাট্টা নয় সুন্দরী, মহারাজ হওয়া সত্ত্বেও এমন সুন্দরী রমণী আমি কখনো দেখিনি। তাই তো তোমাকে আমি রাজ রানীর মর্যাদা দিয়ে রাজপ্রাসাদে নিয়ে যেতে চাই। আগে বলো তুমি রাজি? সত্যি কি আমি রানী হব? শত শত দাস দাসী আমার আদেশে উঠবে আর বসবে। ওগো ঠাকুর, এত সুখ কি আমার এই ভাগ্যে রেখেছিলে? কি ভাবছো নারী? ভাবছি আমার ভবিষ্যৎ। ভেবে কি সিদ্ধান্ত নিলে? হ্যাঁ 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 বলো বলো, তুমি বলো। আমি মহারাজ, হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ আমি সত্যি
তুমি কি বলতে চাচ্ছ ঠাকুর? আমি তোদের দুটি জীবনকে আচ্ছা, এক সরা দিতে চাই। তুমি ওই কথা বলছো ঠাকুর? তবে তবে এই নারীকে আমি জীবন সঙ্গিনী হিসেবে বেছে নিয়ে কোনো ভুল করিনি তো? না রাজা, ভুল হবে কেন? তুমি আমার সাথে আসো। চলো ঠাকুর, গান পরে চলো ঠাকুর। একটা গান। হে প্রভু দয়াময়, তুমি আমাকে শক্তি দাও, সাহস দাও, আমি যেমন স্বাধীন দেশের স্বাধীন পতাকাকে আরে উজ্জ্বল করে রাখতে পারি। দেখো আমার জননী জন্মভূমি, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন অজয়নগরের স্বাধীন পতাকাকে আরো উজ্জ্বল করে রাখতে পারি। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। আপনি বলেন দেওয়ানজি, আমার রাজ্যের প্রজারা কি সুখে আছে? মহারাজ, আমি এই রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে খুঁজে দেখলাম আপনার প্রজাগণ বেশ সুখে আছে মহারাজ। বেশ, আপনার কথা শুনে আমি অনেক খুশি হলাম। শুনেন, আজ আমার স্বাধীনতা দিবস। এই দিনে আমি পাঠান সম্রাট সত্যরাজকে যুদ্ধে পরাজিত করে আমি এই বিজয়নগরকে স্বাধীন বলে ঘোষণা দিয়েছিলাম। আর আপনি এই সাধারণ গরিব দুঃখী প্রজাদেরকে জানিয়ে দেন, আজ থেকে 3 দিন পর্যন্ত আমার রাজ ভান্ডার হতে খাদ্য, বস্ত্র আর ঔষধ ওদের কাছে বিলিয়ে দিবে। আমি তাই করছি মহারাজ। তাহলে চলেন আমরা বিশ্রাম কক্ষে চলে যাই। তাই চলেন মহারাজ, তাই চলেন। কোথায় শঙ্কর? কে তুমি যুবক? দেব, মহারাজ বিজয় সিংহের সহকারী কর্মী। আমি একটা পত্র নিয়ে এসেছি মহারাজ। দেখেন তো দেওয়ানজি, পত্রে কি লেখা আছে? আমি তাই করছি মহারাজ, আমি তাই করছি। রাজা অজয় সিং, আমি সংবাদ পেলাম তোমার সৈন্যবাহিনী আমার কাশেমপুর এলাকায় দখল করে আছে। তাই আমার আদেশ 3 দিনের মধ্যে তারা যেন আমার কাশেমপুর এলাকা থেকে চলে যায়, না হলে তোমার সঙ্গে হবে আমার তুমুল যুদ্ধ। দেখছি আকাশে কুসুম কল্পনা, এই বিবিলকার পাকা উঠেছে পরিবার স্তরে। যাও তো, যে রাজা বিজয় সিংহকে বলবে তার আমি প্রত্যেক কাজ করেছি। কি করলেন মহারাজ? তুমি গিয়ে বলো আমার সৈন্যবাহিনী কাশেমপুর থেকে একে পাও পিছু না। অগ্নিমুখা খুলে দিলেন মহারাজ। অজয়নগর ঠাজাজপুরে চারকার হয়ে যাবে। চুপ! কোনো কথা না বলে এই দরবার ত্যাগ করে বলছি। ব্যাস, আমি চলে যাচ্ছি। তবে মনে রাখবেন মহারাজ, অচিরে রাজা বিজয় সেন যুদ্ধক্ষেত্রে চলে আসবে। তাই আপনাকে দিয়ে গেলাম আগাম যুদ্ধের নিয়ন্ত্রণ। রাজা বিজয় সেন, তুমি যুদ্ধে ক্ষেত্রে যাবে। তুমি হয়তো জানো না,
এই বিভীষণকে দরবারে পাঠিয়ে দাও। আমি তাই করছি মহারাজ, আমি তাই করছি। আবার ছেড়েন, আমরা বিষ্ণুর কাছে চলে যাই। তাই চলুন মহারাজ, তাই চলুন। এদিক দেখ। যাও নর্তকী, আজকে আমার এই আনন্দের দিনে আরো প্রজাদেরকে আনন্দ করে তোলো। তুমি যাও। বন্দনা, বন্দনা রে, আরে কই গেলি রে বন্দনা? বন্দনা কই গেল যে রে বন্দনা? আরে বলে আমার শাড়ির মতো চেঁচাচ্ছ কেন? আরে তোমার কি হয়েছে? আমার বুঝাটা একটু ধরে না ফানা রে বন্দনা, আমি যা সহ্য হচ্ছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবু, দাও তো। ইসরে, তোমার শরীর তো একেবারে জ্বরে পুড়ে যাচ্ছে। আর কতবার বারণ করেছি তুমি এই অসুস্থ শরীর নিয়ে কাট কাটতে যেও না, আমার কোনটা একেবারে শুনলে না। কি করব বন্দনা, উপায় যে আমাদের নেই। কাট কাটতে না গেলে চুলোয় যে হারি বসবে না রে বন্দনা। ওগো শোনো, আজ না হয় আমরা উপোস করে মরতাম, তোমার যদি কিছু হয়ে যেত, এই আমি তাহলে কি করে বাঁচতাম? আরে ঠিকই বলেছো বন্দনা, আমি যে দুর্ভাগ্য নিয়ে বেঁচে আছি, নইলে যে ভগবান একটি ছেলের সন্তানও যে দেয় নাই। যদি সন্তান থাকতো তাহলে কি এই বুড়ো বসে বনের কাঠ কাটতে হতো? আজ পর্যন্ত তোমাকে আমি পেট ভরে যে খেতেও দিতে পারি না, ভালো যে একটা পরনের বর্ষও দিতে পারি না। ওগো শোনো, ও কথা বলে তোমার মনটা খারাপ করো না। আচ্ছা বন্দনা, আজকে আমাকে একটা গান শোনাবে বন্দনা? ঠিক আছে, আমাদের তো পেটে খাওয়ার নেই, তাই যে বাসর ঘরের গানটা আজকে তোমাকে ঠিকই শোনাবো। হ্যাঁ বলো বলো বন্দনা। তুমি এখানে বসো। মনটা যদি খোলা যেত, ওই সিন্ধুকারী মনটা দেখাইতে পারিতাম।
হলো পিতা শিকারে গেলেন, কিন্তু আজও পর্যন্ত ফিরে এলো না। এদিকে প্রাসাদে একা থাকতে কিছুতেই আমার মন চাইছে না। যাই হোক, মন্ত্রী মশাইকে বলে আজই পিতার সন্ধানে লোক পাঠাবার ব্যবস্থা করতে হবে। হ্যালো, আমার পিতা এখনো ফিরে আসছে না কেন? আমি ফিরে এসেছি বাবা। পিতা, তোমার আর কোথাও যেতে হবে না। হ্যাঁ কুমার, ফিরে এসেছেন পিতা? আচ্ছা পিতা, উনি কে পিতা? ওনাকে তো চিনতে পারছি না পিতা। সে হচ্ছে বিজয়নগরের রাজরানী, মানে আমি তাকে বিবাহ করে তোমার তোমার মাতা। মা? আমার সেই হারিয়ে যাওয়া মা? লাত্তি দিবেন। সরে যা, সরে যা এখান থেকে। রানী, ওফ দয়াবর। ওহ দয়াময়, এর কথা বিশ্বাস করে কি ভুল নাই আমি করেছি। রানী, এসব কি বলছো তুমি? আমি যা বলছি ঠিকই বলছি রাজা। তখন কি না বলেছিলেন আপনি অবিবাহিত, এখন দেখছি কত বড় একটা ছেলেও আছে। রানী, তুমি শান্ত হও রানী, আমি সবকিছু তোমাকে খুলে বলবো। বাবা রতন, তুমি একটু অন্দরমহলে যাও। তাই যাচ্ছি পিতা, তাই যাচ্ছি। হ্যাঁ, আর বলতে হবে না, আমি সবই বুঝতে পেরেছি। আপনারা সব সব চলে যান আমার সাথে সামনে থেকে, আমাকে একটু একা থাকতে দিন। তাই যাচ্ছি রানী, তাই যাচ্ছি। তবে তবে আমি কেন তোমাকে বিবাহ করলাম সে কথাটা তুমি ভালো করে চিন্তা করে দেখবে। এবার আমি আসছি। বেঈমান, বেঈমান, বেঈমান! একটা চরম বেঈমানকে আমি বিয়ে করে মস্ত বড় ভুল করেছি। আমি যদি জানতাম আমার এত রূপ লাবণ্য জয়বন নিয়ে সামান্য এই বুড়োকে বিয়ে করতে হবে, তাহলে আমি কিছুতেই বিয়ে করতাম না। তাই আমার নিজের পথ নিজেই খুঁজে নিতে হবে। আমার ভাগ্যের কথা বলছি। হ্যালো, ভাগ্যের মানে? আপনার কথা বিশ্বাস করে নিজের ভাগ্যকে নিজের কাছে জবাব পাচ্ছি না, সেই ভাগ্যকে আবার প্রতিষ্ঠিত করতে হবে। আপনার কথাগুলো আমি ঠিক বুঝে উঠতে পারছি না, একটু বুঝে বললে ভালো হতো না? জানি এত সহজে বুঝতে পারবেন না, তাই আমার গোপন কক্ষে আপনাকে সাক্ষাৎ করতে হবে, তবেই বুঝতে পারবেন। এই শুনুন, আপনি কিন্তু আমার ওই বাগান বাড়িতে আমার সাথে একটু দেখা করবেন। তবে কি মহারানী রতন কুমারকে দেখিবে এত উত্তেজিত হয়েছে? তার কথাগুলো যে আমাকে ব্যাপারিয়ে ফেলেছে। দেখে যাক, যা করার আমি করবো। অজয়নগরে কোনো সংবাদ পেয়েছেন? সংবাদ এখনো পাইনি মহারাজ, দুধ ফিরে আসলে তারপরে সংবাদ পাবো। দুধ পাঠালে কোনো ফল হবে না মন্ত্রীবর। অজয় রাজ বারবার আমার সন্ধিপত্র প্রত্যাখ্যান করে আসছে, তাই তো আমি অজয় রাজকে এমন শিক্ষা দিতে চাই যা দেখে পৃথিবীর মানুষ ভয়ে আতঙ্কে শিরে ওঠে। আমি তাই করতে হবে মহারাজ। আমি ফিরে এসেছি মহারাজ। বলো কি সংবাদ? এবারে অজয়রাজ পত্রকে অপমান করেছে। কে বলল দুধ? আমার সন্ধিপত্রকে সে প্রত্যাখ্যান করেছে।
তাই নয় মহারাজ, আমার কেউ গেলে তাকে হত্যা করবে। কি এত বড় স্পর্ধা সামান্য একটা অজয় রাজের? যাও দূত, সেনাপতি পলাশনকে রাজদরবারে পাঠিয়ে দাও। আপনার আদেশ শিরোধার্য মহারাজ। এত উত্তেজিত হবেন না মহারাজ। এই বৃদ্ধ কবিতা ছেড়ে বেঁচে থাকতে আপনাকে চিন্তা করতে হবে না মহারাজ। আপনি হয়তো বুঝতে পারবেন না মন্ত্রীবর, যে শয়তান অজয় রাজ আমার প্রতিহিংসাকে যে আরো চরিতার্থ করে তুলেছে, অচিরেই যদি তার একটা পাল্টা জবাব আমি না দিতে পারি, তাহলে আমার মনে কিছুতেই শান্তি ফিরে আসবে না। আদেশ করেন মহারাজ। শুনেছ জয়রাজের স্পর্ধা ক্ষুদ্র একটি দেশের রাজা হয়ে আমাকে পর্যন্ত অপমান করতেছে, দ্বিধাবোধ করেনি। এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন মহারাজ। ক্ষুদ্র অজয় রাজকে কিভাবে শিক্ষা দিতে হয় তাও এই সেনাপতি পলাশনের ভালো করে জানা আছে। আপনার আদেশ পেলে আজ এই সৈন্য সামন্ত নিয়ে অজয় নগর আক্রমণ করব। তবে তাই করো সেনাপতি, আজকাল বিলম্ব না করে অচিরেই তুমি যুদ্ধ বাহিনী প্রস্তুত করে কাশেমপুরের দিকে যাত্রা করবে। তারপর অজয় রাজকে তুমি বুঝিয়ে দেবে তার বেঈমানিগত প্রতিফল। তার বাড়ি ভরসা করে বলছি, এই তোর বাড়ির সৈন্যকে আজ পর্যন্ত কোনো শয়তান দাঁড়াতে পারে না। আর যদি কোনো শয়তান আমার এই তোর বাড়ির সৈন্যকে দাঁড়া, তাহলে তাকে হত্যা করে রক্ত দিব। আপনার সঙ্গে আপনাকে আদেশ করুন মহারাজ। সাবাস সাবাস পলাশন, সাবাস। তবেই তো তোমার হবে বীরত্বের পরিচয়। মহারাজ, এক অপরিচিত যুবক আপনার সাথে সাক্ষাৎ করতে আছে। যাও যুবক, তাকে রাজপ্রাসাদে পাঠিয়ে দাও। তাই যাচ্ছি মহারাজ। কে সেই যুবক? মহারাজ বিজয় সিংহের সঙ্গে তার কিসের প্রয়োজন? আমি তো তাই ভাবছি মহারাজ, কি উদ্দেশ্য নিয়ে এই রাজপ্রাসাদে আগমন করেছে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। প্রণাম গ্রহণ করুন মহারাজ। কে তুমি আগন্তুক? কি তোমার নাম? আমি এক পথের ভিখারি মহারাজ, পরিচয় দেওয়ার মতো আমার কিছু নেই। নাম আমার বিক্রমাদিত্য। কি উদ্দেশ্য নিয়ে তুমি এই রাজপ্রাসাদে প্রবেশ করেছো? উদ্দেশ্য তেমন কিছু নেই মহারাজ, দুমুঠো অন্যের জন্য আমি আপনার এসেছি মহারাজ। তোমার মতো সবল স্বাস্থ্য অধিকারী লোককে বিনা কাজে কেউ খেতে দেবে না। আচ্ছা, তুমি কি অস্ত্র পরিচালনা করতে পারো? অস্ত্র পরিচালনা আমি পারদর্শী মহারাজ। অস্ত্র পরিচালনা তুমি পারদর্শী? হ্যাঁ মহারাজ। আচ্ছা, তুমি কি পারবে এই সেনাপতি পলাশনের সঙ্গে অস্ত্র প্রতিযোগিতা করে তার পারদর্শিতা প্রমাণ করতে? আমি চেষ্টা করব মহারাজ। মন্ত্রীবর, আদেশ করুন মহারাজ। এই যুবকের সঙ্গে সেনাপতি পলাশনের অস্ত্র প্রতিযোগিতার ব্যবস্থা করুন। আর যেই প্রতিযোগিতায় জয় হবে তাকে নিয়োগ করা হবে আমার প্রধান সেনাপতি পদে। আমি তাই করছি মহারাজ। এই নাও যুবক, অস্ত্র পরিচালনা করো, তোমার শক্তির পরীক্ষা দাও। আমি তাই করব মন্ত্রী মহাশয়, আমি তাই করব। ক্ষুধাক্রান্ত রে আমি অতি কষ্টে মানুষের ধারে ধারে ঘুরে বেড়াচ্ছি, কোথাও পাচ্ছি না দুমুঠো অন্ন, কোথাও পাচ্ছি না গায়ে দেবার মতো একটি বস্ত্র, কোথাও পাচ্ছি না মাথা গুজে দাঁড়াবার মতো একটু স্থান। হে ঈশ্বর, তুমি আমাকে সহায় করো, আমাকে শক্তি দাও, আমি যেন কৃতকার্য হতে পারি। আসুন মন্ত্রী মহাশয়, আমি প্রস্তুত।
নৌজওয়ান, সাবাস। তোমার যুদ্ধ কৌশলে সত্যি আমাকে মুগ্ধ করেছে। মন্ত্রীবর, আদেশ করুন মহারাজ। আমার বিশ্বাস এই বিক্রমাদিত্যই পারবে অজয়রাজকে পূর্ণ শিক্ষা দিতে। তাই তো আজ থেকে সেই হবে এই রাজ্যের প্রধান শিবশালা, আর পলয় সিং হবে তার সহকারী সৈনিক। তা আপনার আদেশ চিরদার্য মহারাজ। যুবক, আদেশ করুন মহারাজ। এখন থেকে আমার একমাত্র পুত্র রতন কুমারকে তুমি ভালো করে যুদ্ধ কৌশল শিখিয়ে নেবে, আর কুমার যেন ভবিষ্যতে বড় যোদ্ধা হিসেবে খ্যাতি অর্জন করতে পারে, এ হচ্ছে আমার আদেশ। মহারাজ, আপনার আদেশ আমি পালন করার চেষ্টা করব। এই বিজয়নগর দরবারে দাঁড়িয়ে আপনার দেওয়া তলোয়ার স্পর্শ করে প্রতিজ্ঞা করে বলছি, আপনার আদেশ পালনের জন্য প্রয়োজনে আমার জীবন দিয়ে দেব, তবে আপনার আদেশের অমর্যাদা আমি হতে দেব না। সাবাস। চলো যুবক, এবার এবার তুমি বিশ্রাম নিবে। তাই চলুন মহারাজ, তাই চলুন। চরম অপমান। রাজা বিজয় সিংহ আমাকে যে অপমান করেছে, তার অপমানের প্রতিশোধ আমি করাই গন্ডায় হিসাব করে নেব। আর যদি আমি বিদায় না নিতে পারি, তাহলে বিদায় আমার নাম সেনাপতি অজয়। আমি বলছিলাম কি মহারাজ, বিজয়নগরের রাজশক্তির কাছে আমাদের কুর্ত রাজশক্তি অনেক দুর্বল মহারাজ। তাই এই মুহূর্তে যুদ্ধ ঘোষণা না করে আর কিছুদিন অপেক্ষা করতে ভালো হতো মহারাজ। না ধনজি, তাহলে রাজা বিজয় সিংহ ভাববে তারই গায়ে আমরা পিছিয়ে গিয়েছি। সেই সুযোগে রাজা বিজয় সিংহ সৈন্য না অনায়াসে আমার কাশিমপুর দখল করে নেবে। তাই আমি বলছি, অতি বিলম্ব না করে অচিরে আপনার সেনাপতি বিভীষণকে যুদ্ধে যাত্রার আয়োজন করে। আমি তাই করছি মহারাজ। সেনাপতি বিভীষণ আদেশের করেন মহারাজ। সবাসী বিভীষণ, সেই জন্য তো তোমাকে আমার প্রধান সেনাপতি পদে বহন করেছি। এবার আসন্ন যুদ্ধে তোমার বিরুদ্ধে পরিচয় দেবে। এই অজয়নগর রাজ দরবারে দাঁড়িয়ে এই দরবারি স্পর্শ করে বলছি যে শয়তানের দল অজয়নাথকে দুর্বল ভাবে এই কাশিমপুর অভিমুখে ছুটে আসবে, সেই শয়তানের দলকে যদি একটি করে তাহলে আপনার দেওয়া দরবারি আমি চিরবিদায় নেব মহারাজ, চিরবিদায় নেব। আমি জানি ধনজি, সেনাপতি বিভীষণ অস্ত্র যেমন দক্ষ সে রণ কৌশল সমান বীরত্ব পরিচয় দিয়ে দিবে। সে মরবে কিন্তু সে পরাজয় কোনদিন বরণ করবে না। তা অবশ্য ঠিক বলেছেন মহারাজ, তবে আমি তার গর্জনকে বিশ্বাস করতে পারছি না। তার কারণ তার নামের সাথে কাজের কোনো মিল পাইলাম না মহারাজ। এই আপনার ভুল ধারণা জানছি, এবার নিশ্চয় তার কাজের পরিচয় পেয়ে যাবে। এবার চলুন জানছি, আপনারা দেখে দাঁড়িয়ে তাকিয়ে চলবে না। বিভীষণের কাছে আমরা সাহায্য করার জন্য বের হয়ে যাই। চলে আসুন আমরা। তাই চলুন মহারাজ, তাই চলুন।
যুদ্ধ যুদ্ধ এই যুদ্ধ নগরী রাজপ্রাসাদে সবাইকে দেখছি পাগল হয়ে উঠেছে। ময়নারি, আজ আমার কিছু ভালো লাগছে না। চারিদিকে এই যুদ্ধ হানাগানায় যে আমার একদম খুব খারাপ লাগছে রে ময়না। এই চম্পা, বল ময়না। যুদ্ধ নিয়ে ওই রাজা বাদশাদের একেবারে ভাগ্য করে নিয়েছে ময়নারি। তাই তো তোমার পিতা ওই যুদ্ধ নিয়ে একেবারে মেতে উঠেছে। আমার কিন্তু এই যুদ্ধ মতো মোটেও ভালো লাগে না রে ময়না। পৃথিবীতে যখন এসেছি তখন আনন্দ উৎসব নিয়ে বাঁচতে চাই। বুঝেছিস? কি বুঝেছো তুমি? যুদ্ধের নাম শুনে আচ্ছা আচ্ছা, একেবারে তুই হাঁপিয়ে উঠেছিস। সত্যি কথা রে। তাই তো তোকে সান্ত্বনা দিতে। আরে দে না সান্ত্বনা দে। জাহানি ও গো কন্যা তো আজ না খুব ঠান্ডা পড়ছে। আমার মনের মানুষ কোথায় পাবো রে সখী? সত্যি? চল চল সখী। তুমি ভারী দুষ্ট হয়েছো। এই এলাকার সবাই জানে আমি ভারী দুষ্ট। নিশ্চয় না, কে বললো আমাকে ডেকে আনতে হবে? তুমি এর কাছে যাবে, নিজে এসেছি। কে আবার তোমাকে ডেকে পাঠিয়েছে? কে পাঠায়নি চম্পা, আমি নিজে এসেছি। কেন এসেছো? আমার কাছে এমন কি প্রয়োজন আছে তোমার? প্রয়োজন তোমার কাছে যে আমার অনেক প্রয়োজন আছে। যাও না। এই চলে যেতে ইচ্ছে হলে চলে যাও। কে তোমাকে এখানে বেঁধে রেখেছে? চলে যাও বলছি। বিদায় হলাম তোমার কাছে দু একটি কথা বলে বিদায় নিব বলে, আর তুমি কিনা আমার প্রতি উত্তেজিত আছো।
আমার কাছ থেকে তোমার বিদায় নেওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি চলে যাও, নইলে নইলে আমি বাধ্য হব আমার পিতার কাছে বলতে। পিতাই লোকে তোমার সাথে তর্ক করে আমার অমঙ্গল ডেকে চাই না। তবে মুক্ত হতে ফিরে এসে তোমার কথার উপযুক্ত জবাব দিব চম্পা। বিদায়, চলে, বাই 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 বাই। এই বইনা, এখানে আর এক মুহূর্তে ভালো লাগছে না, চল এখনই চলে যাব। চলো রতন, চমৎকার যুবক, অস্ত্র চালনায় তোমাকে যে আরো পারদর্শী হয়ে উঠতে হবে। অচিরেই তুমি অস্ত্র পরিচালনায় খুবই পারদর্শী হয়ে উঠবে। আমি আপনার মধ্যে একজন অস্ত্রবিদ হতে চাই সেনাপতি মশাই। হ্যাঁ কুমার, অস্ত্র পরিচালনায় তোমাকে যে আরো পারদর্শী হয়ে উঠতে হবে, কারণ আমার মনে হচ্ছে অচিরে এই রাজ্যে এক ভীষণ জ্বর উঠবে। সেই জ্বরের ঠান্ডা বিলীলা রাজা হারাবে রাজ্য, বা পিতা হারাবে সন্তান, তখন সমস্ত রাজ্যটা যে উলট পালট হয়ে যাবে কুমার। তখন কেউ কাউকে রক্ষা করতে এগিয়ে আসবে না। এই যে সেনাপতি মহাশয়, আপনাকে আর ওই রতন কুমারকে মহারাজ তলব করেছে। তাই নাকি মহারানী? ঠিক আছে, তাহলে আপনি এখানে থাকুন, আমি আসছি। চলো ভাই রতন কুমার। দাদা, রাজা বিজয় সিং আমার সঙ্গে এমন প্রতারণা করবে তা আমি কখনোই ভাবতে পারিনি। আমিও বাসন্তী কেমন করে বিষ দাঁতগুলো ভাঙতে হয় তা আমার ভালো করে জানা আছে। দুদিন পরেই বুঝতে পারবে এই প্রতারণা ফল কত ভয়ঙ্কর। আসতে পারি মহারানী? আসুন সেনাপতি মহাশয়, আসুন। আমি যে আপনার অপেক্ষাতেই ছিলাম। এবার বলুন, আমাকে যে আপনার প্রয়োজন? আপনি কি প্রয়োজন? আপনাকে যে আমার ভীষণ প্রয়োজন। তাই বলে কি একেবারে আপনার গোপন কক্ষে? গোপনীয় কথা কারো সামনে বলতে হয় না, খুব আস্তে বলতে হয়। তাহলে শুনুন, এদিকে আসুন। আপনাকে কেন স্মরণ করেছি জানেন? সেদিন আপনাকে মহারাজের কাছে দেখে ওই বুড্ডু মহারাজকে ভালোবাসিনি, ভালোবেসেছিলাম আপনাকে। মহারানী! হ্যাঁ সেনাপতি মহাশয়, সেদিনকে আপনাকে প্রথম দেখার পরেই কেন যেন আপনাকে ভালোবেসে ফেলেছি। তাই কি আমার ভালোবাসা আপনার কাছে সম্মান পাবে কি? না না মহারানী, তা কিছুতেই সম্ভব না। আমি হলাম মহারাজার বেতন মুক্ত কর্মচারী, সেই মহারাজের সাথে এত বড় বেইমানি আমি কিছুতেই করতে পারবো না। না সেনাপতি মহাশয়, মহারাজ আমাকে কিছুতেই হত্যা করতে পারবে না। মহারাজকে আমরা হত্যা করে আমাদের ওই চলার পথখানা একেবারে পরিষ্কার করে নেব। একই একই বলছেন মহারানী? আমি আমি ঠিকই বলছি সেনাপতি। যেই উদ্দেশ্য নিয়ে এই রাজপ্রাসাদে প্রবেশ করেছি, সেই উদ্দেশ্যখানা আমার সফল করে উঠতেই হবে। আপনি আমাকে ক্ষমা করবেন মহারানী, আমি পারবো না মহারাজের সাথে এত বড় বেইমানি করতে। আপনি কিন্তু ভুল করছেন সেনাপতি মহাশয়। এই ফুটন্ত গোলাপকে হাতে পেয়েও আপনি ধরে ছেড়ে দিচ্ছেন। মহারানী! মহারানী নয়, বলো বাসন্তী। বাসন্তী? হ্যাঁ হ্যাঁ, আজ হতে আমাকে বলবে বাসন্তী, বাসন্তী, বাসন্তী।
কিন্তু জানেনের নাম করে নাও কত ভয়াবহ। সেই ব্যবস্থা আমি করব। আমি বাসন্তী যা চাবো এই রাজা প্রজাতে তাই হবে। শুধু আপনি আমার এই আঙুলের হাতে হাতে খালি নড়তেই থাকবেন। তাহলে কি আপনি আমার প্রস্তাবে রাজি বলুন? আমি রাজা হব, প্রজার আমার আদেশ মেনে চলবে। এই সুবর্ণ সুযোগ আমি মুঠে হারাতে পারবো না। কারণ সেদিন রাজা বিজয় সিং আমাকে যে অপমান করেছে সেই অপমানের বদলার প্রতিশোধবান সুবর্ণ সুযোগ আজ এসেছে। কি ভাবছেন শ্রাবতী মশাই? আপনি কি প্রস্তাবে রাজি? হ্যাঁ আমি রাজি বাসন্তী, আমি রাজি। আমি জানতাম বন্ধু তুমি আমার কথা না শুনে চলে যেতে পারবে না। আজ থেকে শুধু তুমি আমার প্রাণের বন্ধু আর আমি তোমার প্রাণের বাসন্তী। এখানে আসো বন্ধু, তুমি তো কখনো আমাকে ভুলে যাবে না। আমাকে ভুলে যাবে না তো? না 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 বাসন্তী, আমি কি তোমাকে বলতে পারি তোমারই পরশে জীবন আমার ধন্য হলো। তুমি যে আমার চির আশা, তুমি যে আমার চির আশা আলো। তোমারই পরশে
কাছে এসো বাসন্তী। বন্ধু মা মাগো আমাকে এই জরির জামাটা পরিয়ে সুন্দর করে সাজিয়ে দাও মা। এটা তো দায়িত্ব দে। একই সেনাপতি মহাশয়, মা এই অবস্থায়। ও ভগবান, এই দৃশ্য দেখার আগে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন? চুপ কর শয়তান, এই পাপ বুকে আমার নাম উচ্চারণ করবেন না সেনাপতি। চুপ কর বেগম। না না পাপিয়সী, আজ থেকে রতন তোমার কেউ নয়। তোমার রতন মারা গেছে, তোমার রতন মরে গেছে, মরে গেছে, মরে গেছে। সৎ সৎই থাকে, সৎ কখনো আপন হয় না। সেনাপতি মহাশয়, আপনি কিছুতেই ভয় পাবেন না। এই বাসন্তী যখন আছে, আপনার কোনো বিপদই কাছে আসতে পারবে না বন্ধু। এখন আপনি চলে যান। হ্যাঁ হ্যাঁ, তাই যাচ্ছি বাসন্তী। যাবার পূর্বে একটি কথা বলে যাচ্ছি, আমাকে ফাঁসিয়ে যদি তুমি নিজে বাঁচতে চেষ্টা করো, তাহলে ওই সেনাপতি বলেছেন তোমাকে কোনোদিন তোমাকে ক্ষমা করবে না, কোনোদিন তোমাকে ক্ষমা করবে না, কোনোদিন না। তাই হবে সেনাপতি মহাশয়। এই রতন কুমারের ভবিষ্যতের চাবিকাঠি এখন এই বাসন্তীর হাতে। এই রতনকে বাসন্তী জিন্দাও রাখতে পারে, এই পায়ের তলা পিছে মেরে ফেলতেও পারে। আমার নামও বাসন্তী, আমিও দেখে ছাড়বো রতনের কত জোর। কে কোথায় আছো বাচ্চা? কি হলো রানী? তোমার কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে মহারাজ, আমার বড় সর্বনাশ হয়ে গেছে। বলো রানী, তোমার কি হয়েছে? এই কথা আমি মুখ দিয়ে বলতে পারবো না মহারাজ, আমাকে তার করতেই আমাকে হত্যা করে ফেলুন মহারাজ। আমায় তুমি খুলে বলো রানী, তোমার কি হয়েছে? কেন তুমি কাঁদছো? যদি এ রাজ্যের কেহ তোমার প্রতি কোনো অন্যায় অবিচার করে থাকে, তার আমি চরম প্রতিশোধ নেব। তাকে আমি এমন শাস্তি দেব যা দেখে কেউ কোনোদিন কল্পনাও করতে না পারে। বলো বলো রানী, তোমার কি হয়েছে? মহারাজ, হ্যাঁ, আপনি সত্যি সত্যি শাস্তি দিতে পারবেন তো? অবশ্যই আমি তাকে শাস্তি দিতে পারবো, তুমি বলো। শাস্তি তাকে দিতে পারবেন না মহারাজ? শাস্তি দিতে গেলে যে আপনার এই প্রাণ পাখিরা কেঁপেই উঠবে। সে আমার অতি আপনজন, আমি সেই ঈশ্বরের নামে দিব্যি করে বলছি, আমি তাকে নির্মম শাস্তি দেব। বলো রানী, কে সে অপরাধী? আপনার পরম আদরের একমাত্র মূল্যধন আপনার ছেলে রতন। রতন কি অন্যায় তোমার কাছে করেছে? রাতের অন্ধকারে আমি গা ঢাকা দিয়ে আমার ঘরে প্রবেশ করে আমার ইজ্জত নষ্ট করতে চেয়েছে মহারাজ। রতন 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 এমন অন্যায় কাজ করতে পারি? আমিও বিশ্বাস করি না মহারাজ, আমিও বিশ্বাস করি না। রতন আমার নিজের হাতের গড়া ছেলে, তাকে যে আমি খুব ভালো করে চিনি মহারাজ। আমার হাতে গড়া ছেলে তার মায়ের ঘরে ঢুকে তার মায়ের উপর পাশবিক অত্যাচার করতে পারে, এই বাংলার নরনারী বিশ্বাস করতে পারে, এই রাজ্যের সমস্ত ছোট বড় প্রজাগণ বিশ্বাস করতে পারে, বাংলার নরনারী বিশ্বাস করতে পারে, 33 কোটি দেবতা বিশ্বাস করতে পারে, তবে বিক্রমাদিত্য কোনদিন বিশ্বাস করতে পারে না মহারাজ। চুপ করুন সেনাপতি, আপনি তাকে যেভাবেই বাঁচানোর চেষ্টা করেন না কেন, তাকে আমি শাস্তি দেবই। ফুলের মতো কোমল যেই ছেলে, সেই ছেলেকে আপনি বিনা প্রমাণে শাস্তি দেবেন না মহারাজ। প্রমাণ আমি দিতে পারবো মহারাজ, তার উপযুক্ত প্রমাণ আমি রেখে দিয়েছি। এমন কি প্রমাণ আছে আপনার কাছে? আপনি প্রমাণ দেখতে চান? তাহলে দেখুন রতনের গায়ে এই জরিখামা।
এবার 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 বলুন সেনাপতি, আপনার রতন কোনো অন্যায় করেনি? না না না, পুত্র বলে আমি তাকে কিছুতেই ক্ষমা করব না। যে অপরাধ সে করেছে তার শাস্তি তাকে আমি দেবই। এই কে আছিস? রতন কুমারকে এখানে পাঠিয়ে দে। আমাকে কেন স্মরণ করেছেন পিতা? চুপ, একদম চুপ। এ মুখ দিয়ে তুমি আমাকে পিতা বলে সম্বোধন করো না। এর মুখ এত পাশা, এত মানুষ, তুমি যে কথাটা আমি ভাবতে পারিনি। কি অন্যায় আমি করেছি? কি অন্যায় তুমি করেছো তা এখনো তুমি বুঝতে উঠতে পারছো না। তুমি তোমার মায়ের ঘরে প্রবেশ করি তার ইজ্জতের উপর তুমি হামলা করেছো। পিতা, না না ভাই, মায়া না চলবে না ভাই। ভাই দিন কাকা আর এই সব কিশু হুনাইলেন ও হে পিতা, কিশু হুনাইলেন কানে। তোমার কোনো কথাই আমি শুনবো না। এই কে আছিস? জল্লাদকে রাজপ্রাসাদে পাঠিয়ে দে। করছি জাহাপনা। জানি না কার মায়ের মুখ কালি করতে হবে, আমাকে কেন স্মরণ করেছেন জাহাপনা? যাও জল্লাদ, এই পাপিষ্ঠ নরাদমটাকে নিয়ে গভীর বনে নিয়ে তাকে হত্যা করে তার তাজা রক্ত নিয়ে আসবে এই রাজ প্রাসাদে।
আপনি বিশ্বাস করুন পিতা, আমি এই কাজ করিনি পিতা, এসবই চক্রান্ত পিতা। আপনার দুটি পায়ে ধরে বলছি পিতা, বিনা দোষে আমাকে জল্লাদের হাতে তুলে দিবেন না। নিয়ে যাও জল্লাদ। নিদয়ানি তুর পিতা হলেন কেমন করে, বিনা দোষে দোষী করে, কেন মারে না মারে গো, হাই গো পিতা কেন মারে না মারে। বিনা দোষে কোনো ব্যাপারে নিজের চরিত্র সম্বন্ধে কথা বলতে নিয়ে যাও জল্লাদ। নিদয়ানি তুর পিতা হলেন কেমন করে, বিনা দোষে দোষী করে, কেন মারে না মারে গো, হাই গো পিতা কেন মারে না মারে। বিনা দোষে দোষী করে দিলেন হত্যারা রে, আপনারা দে মাথায় নিয়ে ছেড়ে যাব দেশ গো, হাই গো পিতা ছেড়ে যাব দেশ। বিনা দোষে দোষী করে দিলেন হত্যারা রে, আপনারা দের মাথায় নিয়ে ছেড়ে যাব দেশ গো, হাই গো পিতা ছেড়ে যাও দেশ পিতা। কোনো কথা নয়, আজ আমি কারো আদেশ শুনবো না, কারো বাদ আমি মানবো না। তুমি যে অপরাধ তুমি করেছ তার তো তোমার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। নিয়ে যাও জল্লাদ। আপনি বিশ্বাস করুন পিতা, আমি এই কাজ করিনি পিতা, আমি এই কাজ করিনি। বিশ্বাস করবো স্যার, কোনো মেয়ে পারে তার নিজের চরিত্র সম্বন্ধে কুচ্ছা রটনা করতে? পিতা নিয়ে যাও জল্লাদ। ঠিক আছে পিতা, আপনি যখন আমাকে অন্যায়ভাবে হত্যার আদেশ দিয়েছেন, তাহলে যাবার আগেই আপনার পায়ের ধুলো নিয়ে যেতে চাই। বিদায়েরই কালে রেখে যাই পিতা, বেটা বড় আকি গো গো পিতা, বেটা বড় আকি গো। বিদায়ের কালে রেখে যাই পিতা, বেটা বড় আকি গো গো
নিয়তির পরিহাস, নিজের সন্তানকেও আজ জল্লাদের হাতে তুলে দিতে হলো। চলুন মহারাজ, আমি বুঝতে পেরেছি নিজের সন্তানকে শাস্তি দিতে গিয়ে আপনি যে দুর্বল হয়ে পড়েছেন, আপনাকে বিশ্রামের প্রয়োজন। চলুন মহারাজ, এখন আমরা অন্তঃপুরে যাই। তাই চলো রানী, আমাকে নিয়ে চলো। তাই চলুন মহারাজ। হয় সমস্ত পৃথিবীটা মনে হচ্ছে অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছে আমার অন্ধকারের মাঝে আমি নিচে হারিয়ে মহারাজ, ভগবান, আজ আমি কি করব? আমি কোথায় যাব? কেমন করে রক্ষা করব রতন কুমারকে আমি জল্লাদের হাত থেকে? আমিও যাব সেই গহীন বনে। আমার প্রাণের বিনিময় হলেও আমি চেষ্টা করব জল্লাদের হাত থেকে আমি রতন কুমারকে রক্ষা করতে। ভগবান, তুমি সহায় হও। ভগবান, হে ঈশ্বর, তুমি আমার বাহুতে শক্তি দাও, আমি যেন রতন কুমারকে রক্ষা করতে পারি। তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। জল্লাদ ভাই, তুমি কি আমাকে হত্যা করবে? জল্লাদ ভাই, ঠিক আছে জল্লাদ ভাই, তুমি যখন আমাকে হত্যাই করবে তাহলে একটু অপেক্ষা করো জল্লাদ ভাই। আমি শেষবারের মতো আমি আমার বিক্রম তাকে একটু স্মরণ করে নেই জল্লাদ ভাই। ঠিক আছে রতন, আমি তোমাকে বেশি সময় দিতে পারবো না। ঠিক আছে জল্লাদ ভাই। কোথায় রইলে বিক্রম দাদা গো, দেখিলাম আনায়া দিয়া গো দাদা দাদা গোয়া।
জল্লাদ ভাই, ঠিক আছে জল্লাদ ভাই, এই আমি মাথা পেতে দিচ্ছি জল্লাদ ভাই, তুমি তুমি তোমার কাজ শেষ করে নাও জল্লাদ ভাই, তুমি তোমার কাজ শেষ করে নাও। আজ যার কে এত লালিত পালিত হয়েছিস, আজ কিনা তারই পুত্রকে করতে চাচ্ছিস হত্যা। এখনো বলছি যদি জানে বাঁচতে চাস তাহলে এখান থেকে পালানোর কর, নইলে আমার হাতের পিস্তলের গুলিতে তার মাথাটাকে আমি আকাশে উড়িয়ে দেব। আমি চলে যাচ্ছি। সাবাস 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 ভাই জল্লাদ, আজ রতনের জীবন বাঁচে তুমি যে উপকার করেছ তার প্রতিদান তুমি একদিন পাবে ভাই। যাও ভাই জল্লাদ, তো আর এক মুহূর্তে কান্নে বিলম্ব না করে তুমি এই মুহূর্তে ছুটে যাও বন থেকে একটা শিকাল বা কুকুর কেটে তার তাজা রক্ত এনে ওই পাপীয় শিবী মাতাকে তুমি পুরস্কার দাও ভাই। বিক্রম দা, তুমি কি করলে বিক্রম দা? তুমি আমাকে মরতে দিলে না বিক্রম দা। পিতা ও রাজমাতা যদি জানতে পারে তাহলে তোমরা দুজন আরই প্রাণ যাবে। ওরে ওরে ভাই রতন, দাদা সবই যে ভগবানের ইঙ্গিত। তোমার এই বিক্রম দা বেঁচে থাকতে এই পাপীয় শিবী মাতার চক্রান্তে তোমার জীবন বলি হবে আমার চোখের সামনে। আমি যে তা সহ্য করতে পারবো না ভাই, তাই তো এই মুহূর্তে আমি পাহাড় পর্বত নদ নদী নালা কাল বিল সকল কিছু অতিক্রম করে তাই তো আমি উদ্ধার শ্বাসে ছুটে এসেছি তোমাকে রক্ষা করার জন্য। সত্যি বিক্রম দা, আজ তুমি যে বাবা আমাকে জল্লাদের শানিত তোলার থেকে রক্ষা করেছো তা আমি কোনোদিন বলবো না বিক্রম দা। তবে তবে তোমার কাছে আমার বিশেষ সেই শয়তানি হয়তো আমার পিতাকে হত্যার ষড়যন্ত্র করতে পারে বিক্রম দা। তুমি তুমি আমার পিতাকে শত বিপদ হতে রক্ষা করো বিক্রম দা। হ্যাঁ রতন, তোমার এই বিক্রম দা বেঁচে থাকতে কোনোদিন এই পাপীয় শিবী মাতা আমার মহারাজের কোনো ক্ষতি করতে পারবে না, তা আমি তোমাকে ওয়াদা দিলাম ভাই। রতন দাদা, রতন দাদা, রতন, ওরে ওরে ভাই, তুমি এই মুহূর্তে এখান থেকে তুমি অন্য রাজ্যে চলে যাও, নইলে তোমার বিমাতা যদি আবার জানতে পারে তাহলে যে আবার নতুন করে কোনো চক্রান্তের জাল বাঁধবে, তাহলে এই চক্রান্ত থেকে আমি তোমাকে কিছুতেই রক্ষা করতে পারবো না ভাই। তো তাহলে যে তোমার জীবনের সঙ্গে আমার জীবন বলি হবে। রতন রতন ওরে রতন, দাদা আমি যে পেটের ক্ষুধায় আর চলতে পারছি না দাদা। ওরে ওরে ভাই রতন, দাদা কোথায় পাবাবে তোমার জন্য খাবার? এই বনমাঝে কি আমাদের খাবার দেবে? দাদা তুমি যেখান থেকে পারো দাদা আমাকে কিছু খাবার এনে দাও দাদা, আমি যে আর পেটের ক্ষুধায় চলতে পারছি না দাদা। কি করবো রে ভাই, দেখি হে বনমাঝে আমরা কারো কাছ থেকে কিছু পাই খিরা, চলো দাদা যদি ভিক্ষা করে কিছু আমরা জোগাড় করতে পারি তাহলে তা দিয়ে আমাদের খাবার হয়ে যাবে রে ভাই। চলো ভাই আর একটু এগিয়ে চলি আমরা। হাই গোপীকে নগরবাসী
আহা